আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতে এই সংবাদ শিরোনাম। জামাত আমিরকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারী, অতঃপর যা ঘটল। ছাত্র উপদেষ্টাদের ব্যর্থতা ও দুর্নীতি দেখতে পাচ্ছি বললেন সাদিক কায়েম। এবার চীন থেকে ভয়ঙ্কর যুদ্ধ হেলিকপ্টার কিনছে পাকিস্তান। সাগরতলে কার দাপট বেশি? রাশিয়ার দিকে যাচ্ছে মার্কিন পারমাণবিক সাবমেরিন, যুদ্ধের ইঙ্গিত। এবার বিস্তারিত। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারী, কিন্তু প্রচুর ভিড় ও ডাক্তারের বিধিনিষেধ থাকার কারণে তিনি ভেতরে ঢুকতে পারেননি। তারপরও তিনি এক ধরনের মানসিক প্রশান্তি অনুভব করছেন। শনিবার রাতে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এসব তথ্য জানান। চারিদিকে সুখবর শিরোনামে করা এপিসোডে ডক্টর শফিকুর রহমানকে নিয়ে তার আবেগঘন কথা তুলে ধরেন। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারী বলেন, মন থেকে খুব টান ছিল যে ওই হাসপাতালে যাই। আমি বেলা 11টার দিকে গিয়েছি সেখানে। ভেতরে ঢোকা সম্ভব না। কি কারণে আমাকে ঢুকতে দেবে? যাওয়ার পেছনে কারণ একটাই, একটা ফিলিংস কাজ করছিল। জানতাম আমি ঢুকতে পারবো না, তারপরও গিয়েছি। হাসপাতালের বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে এসেছি। তিনি বলেন, মন যা বলে তা করতে হয়। মনের কথা রাখলাম, তাই ওখানে গিয়ে ঘুরে এলাম। বাসায় এসে টিভির সামনে ডক্টর শফিকুর রহমানের অপারেশন আপডেট শোনার জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ দেখলাম ডক্টর জাহাঙ্গীর কবির সাহেব টিভি পর্দায় চলে এলেন। যখন তিনি হাসতে হাসতে বললেন, তখনই বুঝে গেলাম অপারেশন সাকসেসফুল। মালেক আফসারী বলেন, ডক্টর শফিকুর রহমান স্যারের জন্য আমরা সবাই দোয়া করেছি। শুধু জামাতের লোকজন নয়, সবাই দোয়া করছিলেন। তিনি সবার কাছেই জনপ্রিয়, সব দলের মানুষই তাকে ভালোবাসেন, কিন্তু রাজনীতির কারণে অনেকেই মুখ ফুটে বলেন না। রাজনীতির ব্যাপার স্যাপার তো। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বলেছেন, আমরা জুলাই শহীদদের রক্তের উপরে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছি। তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করছেন না। তিনি বলেন, ছাত্র উপদেষ্টা যাদের বানিয়েছি তাদেরও ব্যর্থতা দেখছি, দুর্নীতি দেখতে পাচ্ছি। জুলাইয়ে যে সার্বজনীন ঐক্য ছিল সেটি নষ্ট করার জন্য দায়িত্বশীল পর্যায়ে যারা রয়েছে তাদের বিভাজনমূলক আচরণ দেখতে পাচ্ছি। এটি পুরো জাতিকে অনেক বেশি হতাশ করেছে। শনিবার বিকেলে রংপুর নগরীর মুন্সিপাড়া কবরস্থানে জুলাই আন্দোলনে শহীদ শিবিরের সাথী শিক্ষার্থী আবদুল্লাহ আল তাহির ও স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলনের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি। সাদিক কায়েম বলেন, এক বছরেও পুলিশ সংস্কার হয়নি। জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র নিয়ে দীর্ঘদিন ধরে আলাপ হচ্ছে। আমাদের আশঙ্কা এটিকে কুক্ষিগত করতে একটি পক্ষ চেষ্টা করছে। আমরা সরকারকে হুঁশিয়ার করতে চাই, শহীদদের আকাঙ্ক্ষা, শহীদদের স্পিরিট, জুলাইয়ের গুরুত্বপূর্ণ সময় 19 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত 9 দফা এবং পরবর্তী আন্দোলনের সমন্বয় সহ সামগ্রিক বিষয়ে জুলাই ঘোষণাপত্র ও সনদে না থাকলে তা মেনে নেব না। সকল অংশীজনদের সঙ্গে আলোচনা করে তাদের মতামতের ভিত্তিতে জুলাই সনদ করতে হবে। তিনি বলেন, জুলাই সহযোদ্ধাদের সামগ্রিক আচরণে ব্যক্তি সাদিক কায়েম না, পুরো জাতি আশাহত হয়েছে। আশা করছি জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমাদের মতের বিরোধ থাকবে, তবে দেশ ও জুলাইয়ের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। কিন্তু সেখানে দেখলাম সহযোদ্ধারা ক্রমাগত বিষেধাগার করছেন। তারা বিষেধাগার করলেও আমরা ভালোবাসা দিয়ে তাদের মন জয় করতে চাই। ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সেই সঙ্গে জুলাইয়ের সঙ্গে যারা গাদ্দারি করে জুলাইয়ের আকাঙ্ক্ষা থেকে দূরে সরে যায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ জারি থাকবে। সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবে কেউ রাজনৈতিক পরিচয় যায়নি। আন্দোলনে বামপন্থী নাকি ইসলামপন্থী দেখা হয়নি। আমরা সবাই জালেম হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি। শহীদরা সবার সম্পদ। আমরা যদি দলীয় পরিচয় দিয়ে শহীদদের পরিচয় করিয়ে দিই তাহলে তা শহীদদের প্রতি অসম্মান করা হবে। শহীদরা দেশ ও জাতির সম্পদ। ছাত্র শিবির সব শহীদকে ধারণ করে। আমরা তাদের স্মরণীয় করে রাখতে তাদের পরিবারের কাছে যাচ্ছি, তাদের ডকুমেন্টারি করছি, স্মারকগ্রন্থ করছি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের সঙ্গে সাম্প্রতিক ইতিহাসের ভয়াবহতম সংঘাতে জড়ানোর পর থেকেই নিজেদের সামরিক শক্তি বাড়ানোর গভীর মনোযোগ দিয়েছে পাকিস্তান। ভারতের সঙ্গে পাল্লা দিয়ে এরই মধ্যে সামরিক খাতের বাজেট কয়েক গুণ বাড়িয়েছে দক্ষিণ এশিয়ার দেশটি। অন্যদিকে সাম্প্রতিক এ সংঘাতে পাকিস্তানের ভরসা অর্জনে শতভাগ সফল হয়েছে চীনা প্রযুক্তি। তাই সমরাস্ত্রের জন্য চীনের উপর নির্ভরতাও বাড়ছে দেশটির। এর সর্বশেষ নজির, নিজেদের সামরিক বাহিনীকে 40 বছর ধরে সার্ভিস দিয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের AH কোবরার বহরকে চীনের Z-10ME অ্যাটাক হেলিকপ্টার দিয়ে সরানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এর মধ্যে আনুষ্ঠানিকভাবে চীনের তৈরি অত্যাধুনিক এ যুদ্ধ হেলিকপ্টার নিজেদের সামরিক বহরে যুক্ত করার ঘোষণা দিয়েছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনীর মিডিয়া উইং শনিবার 1 আগস্ট এ তথ্য নিশ্চিত করেছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী এদিন মুজাফফরগড় ফিল্ড ফায়ারিং রেঞ্জে Z-10ME হেলিকপ্টারগুলোর একটি লাইভ ফায়ার পাওয়ার প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মনির। পাকিস্তান ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস
ISPR অনুসারে উন্নত রাডার সিস্টেম এবং ইলেকট্রনিক যুদ্ধ ক্ষমতা নিয়ে সজ্জিত জেট-10 হেলিকপ্টারগুলো সব ধরনের আবহাওয়ায় নির্ভুল স্ট্রাইক মিশন পরিচালনার জন্য ডিজাইন করেছে চীন। এই হেলিকপ্টার আকাশ এবং স্থল উভয় ক্ষেত্রে হুমকির বিরুদ্ধে পাকিস্তান আর্মি এভিয়েশনের অপারেশনাল ক্ষমতার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত, পাকিস্তান 1980 সাল থেকে যুক্তরাষ্ট্রের তৈরি H-1F কোবরা হেলিকপ্টার তাদের সামরিক বাহিনীতে ব্যবহার করে আসছে, কিন্তু বেশ কয়েক বছর ধরে এই হেলিকপ্টার আপগ্রেড করার চেষ্টা করছে দেশটি। এরই অংশ হিসেবে এক দশক আগে অর্থাৎ 2015 সালে পাকিস্তানের কাছে বেল AH-1Z ভাইপার হেলিকপ্টার বিক্রি করতে সম্মত হয় যুক্তরাষ্ট্র, কিন্তু ওয়াশিংটন এবার ইসলামাবাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের কারণে স্থগিত রাখা হয় চুক্তিটি। এই অবস্থায় পাকিস্তানের কাছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি জেট-10 হেলিকপ্টার নিয়ে হাজির হয় চীন। 2015 সালে পরীক্ষামূলকভাবে পরিচালনার জন্য পাকিস্তানকে 3টি জেট-10 অ্যাটাক হেলিকপ্টার দেয় দেশটি। সেই সময় তাদের হেলিকপ্টারে যুক্ত ছিল WZ-9 ইঞ্জিন, যা অপর্যাপ্ত বলে মনে করে পাকিস্তান। এর ফলে চীনা প্রকৌশলীরা জেট-10 প্ল্যাটফর্মে আপগ্রেড করেন। এরপর জেট-10ME প্রোটোটাইপটি প্রস্তুত করা হয়, যাতে যুক্ত করা হয় আরও শক্তিশালী WZ-9C ইঞ্জিন। সেই সঙ্গে একে সাজানো হয় আরও বেশি পরিমাণ গোলাবারুদ বহনে সক্ষম ম্যাগাজিন এবং একটি নতুন ক্ষেপণাস্ত্র পদ্ধতির সতর্কতা ব্যবস্থা দিয়ে। চীন বা পাকিস্তান কেউই কোনো চুক্তিতে না পৌঁছালেও সাম্প্রতিক তথ্য থেকে জানা যাচ্ছে এরই মধ্যে প্রাথমিক উৎপাদন এবং পরীক্ষামূলক পর্যায়ে অতিক্রম করে ফেলেছে প্রোগ্রামটি। এদিকে ভারতকে ইতিমধ্যে সর্বাধুনিক অ্যাপাচি H-64 হেলিকপ্টার সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র, যার মধ্য দিয়ে পাকিস্তানের সাথে তাদের সম্পর্ক নেমে গেছে আরও তলানিতে। আর এটা বড় এক সুযোগ হয়ে এসেছে চীনের জন্য, যার প্রমাণ পাকিস্তানের সামরিক বাহিনীতে যুক্ত হয়েছে তাদের জেট-10ME যুদ্ধ হেলিকপ্টার। জেট-10 হেলিকপ্টারগুলো তৈরি করেছে চীনের রাষ্ট্রায়ত্ত চাংহে এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। এগুলো মাঝারি ওজনের আক্রমণাত্মক হেলিকপ্টার, যা ট্যাঙ্ক বিরোধী অভিযান এবং সীমিত আকাশ থেকে আকাশে যুদ্ধের জন্য ডিজাইন করা হয়েছে। এই হেলিকপ্টারগুলো একটির দৈর্ঘ্য 14 মিটার অর্থাৎ 46 ফুট, রোটর ব্যাস 13 মিটার 43 ফুট এবং এগুলো প্রায় 1600 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন দুটি WZ-9C টার্বোশ্যাফট ইঞ্জিন দ্বারা চালিত। এই সিরিজের প্রতিটি হেলিকপ্টার একটি ঘূর্ণায়মান কামান, নির্দেশিত এবং অনির্দেশিত বোমা, মাল্টি ডোমেন মিসাইল এবং লোটারিং যুদ্ধাস্ত্র দিয়ে সজ্জিত করা যেতে পারে। জেট-10 অপারেশনাল উচ্চতা 6400 মিটার, সর্বোচ্চ গতি 160 নট এবং এর পরিসীমা 430 নটিক্যাল মাইল। বর্তমানে নিজেদের বহরে প্রায় 200টি জেট-10 হেলিকপ্টার ব্যবহার করছে চীনের পিপলস লিবারেশন আর্মি। ফু কিয়ানশাও নামে চীনের এক সামরিক বিশেষজ্ঞ বলেন, এই প্রথম জেট-10ME যুদ্ধ হেলিকপ্টারের রপ্তানি চুক্তি করতে যাচ্ছে চীন। এই হেলিকপ্টারটি উল্লম্বভাবে উঠতে এবং অবতরণ করতে পারে এবং ঘোরাফেরা করতে পারে। পাকিস্তান এটিকে নিজেদের সন্ত্রাসবিরোধী অভিযানে দারুণভাবে কাজে লাগাতে পারবে। প্রতিটি জেট-10ME হেলিকপ্টার রকেট, ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্র এবং ঐতিহ্যবাহী নিরাপত্তা মিশনের জন্য আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত হতে পারে। ঝাং জুয়েফেং নামে আরেক চীনা বিশেষজ্ঞ বলেন, জেট-10ME হেলিকপ্টারের অসাধারণ ক্ষমতা রয়েছে, যা এটিকে বিশ্বের সেরা মাঝারি আকারের আক্রমণাত্মক হেলিকপ্টারগুলোর মধ্যে অতুলনীয় করে তুলেছে। ইসরায়েলি এক জিম্মির ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী। ভিডিওতে ইভাত আর ডেভিড নামে ওই জিম্মিকে বেশ রুগ্ন দেখা যাচ্ছে। তিনি জানিয়েছেন, গাজায় খাদ্য সংকট থাকায় নিয়মিত খেতে পারছেন না, এতে তার শারীরিক অবস্থার ব্যাপক অবনতি হয়েছে। এছাড়া যুদ্ধবিরতি চুক্তি করে তাকে মুক্ত না করায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে দোষারোপ করেছেন এই জিম্মি। শনিবার 2 আগস্ট প্রকাশিত ভিডিওটির শেষে তাকে একটি কবর খুঁড়তে দেখা যায়। ওই সময় তিনি বলতে থাকেন তিনি গাজার যে সুড়ঙ্গের ভেতরে আছেন সেখানে কবর খুঁড়ছেন। উদ্ধার না করা হলে এই কবরের ভেতরেই শেষ ঠিকানা হবে বলে উল্লেখ করেন তিনি। না খেতে পেরে রুগ্ন হয়ে পড়েছেন এই ইসরায়েলি জিম্মি। ওই ইসরায়েলি জিম্মির কথা বোঝা যাচ্ছে এটি গত 27 জুলাইয়ের ভিডিও। তিনি জানান, জুলাইয়ের বেশিরভাগ দিন তিনি শুধুমাত্র ডাল খেয়ে থেকেছেন, অপরদিকে কয়েকদিন কিছু খেতে পারেননি। তিনি উল্লেখ করেন টানা 3 দিনও অভুক্ত থেকেছেন। ভিডিওর মাঝে তাকে এক রক্ষী খাবারের একটি কৌটা দেন, সেটি হাতে পেয়ে বেশ খুশি হয়ে তিনি বলেন, এই কৌটাটি 2 দিন খাবেন যেন শুধুমাত্র বেঁচে থাকতে পারেন। সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের হুমকির জবাবে রাশিয়ার কাছাকাছি অঞ্চলে 2টি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেওয়ার কথা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রাম্প এই নির্দেশ দেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। তবে ঠিক কোন অঞ্চলে এই সাবমেরিন মোতায়েন করা হবে তা স্পষ্ট করেননি তিনি। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে মেদভেদেভের বক্তব্যকে অত্যন্ত উস্কানিমূলক অভিহিত করেন
ট্রাম্প বলেন, তার এই বোকামি এবং উস্কানিমূলক কথাগুলো কেবল সাধারণ বক্তব্যের চেয়েও যদি বেশি কিছু হয়, তাই আমি 2টি পারমাণবিক সাবমেরিনকে উপযুক্ত অঞ্চলে মোতায়েন করার নির্দেশ দিয়েছি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, 2022 সালে রাশিয়া ইউক্রেনে কয়েক হাজার সেনা পাঠানোর পর থেকেই ক্রেমলিনের সবচেয়ে স্পষ্টবাদী পশ্চিমা বিরোধী মুখপাত্রের একজন হয়ে উঠেছেন মেদভেদেভ। ট্রাম্প আরও বলেন, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তা অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে, তবে আমি আশা করি এটি এমন কোনো ঘটনা হবে না। প্রতিবেদনে আরও বলা হয়, গত মঙ্গলবার রাশিয়ার কাছে ইউক্রেনে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার জন্য 10 থেকে 12 দিন সময় আছে বলে মন্তব্য করেন ট্রাম্প, দেন নিষেধাজ্ঞার হুমকি। এরপর থেকে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান মেদভেদেভ বিভিন্ন সময় ট্রাম্পকে কটাক্ষ করেছেন। এমনকি ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য নিজস্ব শর্ত নির্ধারণকারী মস্কো ট্রাম্পের সময়সীমা মেনে চলার কোনো লক্ষণও দেখায়নি। ট্রাম্প মেদভেদেভকে তার কথার দিকে নজর রাখতে বলার পর সম্প্রতি মেদভেদেভ মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে আল্টিমেটামের খেলায় লিপ্ত হওয়ার অভিযোগ আনেন এবং তাকে মনে করিয়ে দেন যে রাশিয়ার কাছে সোভিয়েত যুগেই পারমাণবিক হামলার ক্ষমতা ছিল। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ডের বোয়েন শহরে কাছে একটি মহাকাশ ঘাঁটি থেকে বুধবার সকালে উৎক্ষেপণের মাত্র 14 সেকেন্ড পর ভেঙে পড়েছে দেশীয়ভাবে নির্মিত প্রথম রকেট এরিস। কক্ষপথে ছোট উপগ্রহ পৌঁছে দেওয়ার লক্ষ্যে গিলমোর স্পেস টেকনোলজিস নামক বেসরকারি মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান এই 23 মিটার দীর্ঘ এই রকেট নির্মাণ করেছিল। স্থানীয় সময় বুধবার সকালে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয় এটি। অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় রকেটটি লঞ্চ প্যাড থেকে উঠে গেলেও খানিকটা সময় আকাশে ভেসে হঠাৎ নিচে পড়ে যায়। এরপর ধোঁয়ার কুণ্ডলিতে উৎক্ষেপণ স্থল অন্ধকার হয়ে যায়। তবে রকেট নির্মাতা প্রতিষ্ঠান এই উৎক্ষেপণকেই সফল হিসেবে আখ্যা দিয়েছেন। ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এরিসের 4টি হাইব্রিড ইঞ্জিন সফলভাবে জ্বলে উঠেছিল এবং রকেটটি মোট 23 সেকেন্ড ইঞ্জিন বার্ন এবং 14 সেকেন্ড ফ্লাইট টাইম অর্জন করেছে। গিলমোর স্পেস টেকনোলজির মে মাস এবং চলতি মাসের শুরুতে রকেট উৎক্ষেপণের পরিকল্পনা করলেও কারিগরি ত্রুটি ও খারাপ আবহাওয়ার কারণে তা বাতিল করা হয়। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অ্যাডাম গিলমোর লিঙ্কডইনে দেওয়া এক পোস্টে বলেন, রকেটটি লঞ্চ প্যাড ছেড়ে উঠেছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি অবশ্য আরও বেশি সময় ফ্লাই চেয়েছিলাম, তবে এটাতে আমি খুশি। তিনি আরও জানান, কোনো বেসরকারি রকেট কোম্পানির প্রথম প্রচেষ্টাতেই কক্ষপথে পৌঁছানো প্রায় অবিশ্বাস্য ব্যাপার। প্রতিষ্ঠানটি আগেই ঘোষণা দিয়েছিল, রকেটটি ভূমি থেকে ওঠা মাত্রই তারা এটিকে সফল উৎক্ষেপণ হিসেবে গণ্য করবে। রকেট উৎক্ষেপণ কেন্দ্রের অবকাঠামো অক্ষত রয়েছে বলেও জানিয়েছে তারা। স্থানীয় হুইটসান্ডে আঞ্চলিক কাউন্সিলের মেয়র রাই কলিন্স এই উৎক্ষেপণকে একটি বিশাল অর্জন বলে অভিহিত করেছেন। এবার খেলার খবর। অনূর্ধ্ব 20 নারী ফুটবল দল শনিবার অনূর্ধ্ব 20 AFCর আসর খেলতে লাওস গেছে। এই দলের 7 জন ফুটবলার আছেন জাতীয় দলে, যারা মার্চের এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে দেশের হয়ে খেলতে পারেন। এই সিনিয়র জাতীয় দলকে এশিয়ান কাপের জন্য প্রস্তুত করতে র্যাঙ্কিংয়ে 100 এর কম থাকা দলের সাথে ম্যাচ খেলাতে চাইছে বাফুফে। মার্চের আগে 5 থেকে 6টি ম্যাচ খেলানোর চেষ্টা, তাই বাফুফে 30টি দেশের সাথে যোগাযোগ করেছে। তাদেরকে চিঠি দেওয়া হয়েছে। এখনই এই দেশগুলোর উত্তরের অপেক্ষায়। বাফুফে ইউরোপ ও এশিয়ার শীর্ষ পর্যায়ের দেশকেই প্রতিপক্ষ হিসেবে চাইছে। এদিকে অস্ট্রেলিয়ার 3য় স্তরের লিগে খেলার প্রস্তাব পেয়েছে ঋতুপর্ণা চাকমা। সাথে আরও কয়েকজন বাংলাদেশি ফুটবলারকে সেই লিগে নিতে এজেন্টের মাধ্যমে প্রস্তাব এসেছে। অবশ্য তখন জাতীয় দলের ম্যাচ থাকলে ঋতুপর্ণাদের অস্ট্রেলিয়ায় লিগ খেলতে পাঠানো হবে না। এই প্রস্তাব আরও আগে এসেছিল। এরপর এজেন্ট জানিয়েছিল এশিয়ান কাপের গ্রুপিংয়ের অপেক্ষায় তারা। গ্রুপিং অবশ্য হয়েছে, এখন তাদের জবাবের অপেক্ষায় বাফুফে, জানান বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। প্রিয় দর্শক, শেষ করছি FOF টিভি নিউজ আপডেট। আজ এই পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।